দর্শক, ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ত্রিনা। আর আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকে স্টুডিওতে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। দর্শক, আমাদেরকে সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন নিচের স্ক্রলে দেখানো নাম্বারে, আর সরাসরি ফেসবুকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন নিচের অ্যাড্রেসে আমাদের সাথে যুক্ত হয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু শুনতে চাচ্ছি, হাঁটু ব্যথার কারণ কি? ঠিক কি কি কারণে হাঁটু ব্যথা নিয়ে আপনার কাছে রোগীরা এসেছে? ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথার কারণের ভিতর অন্যতম যেটা আমরা রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে অন্যান্য আর্থ্রাইটিস রোগের অন্যতম একটা আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস হচ্ছে জোড়ার রোগ, মানে যে কোনো শরীরে যে জয়েন্টের যতগুলো রোগ হয় তার ভিতরে রোগগুলোকে আমরা একসাথে আর্থ্রাইটিস বলে থাকি বিভিন্ন রকম। তো তার মধ্যে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসটা অন্যতম। এটা সাধারণত এইজিং প্রসেস জনিত হয়ে থাকে, মানে বয়স বৃদ্ধির সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। হাঁটুর যে জয়েন্টটা সেটা হচ্ছে উপরে ফিমার, নিচে টিবিয়া এবং পাশে সামনে হচ্ছে পেটেলা নামক বোনস থাকে। এটা হচ্ছে বড় একটা লার্জ জয়েন্ট আমাদের শরীরে, এবং সাইনোভিয়াল জয়েন্ট, ভিতরে কিন্তু ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। তো যখন অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে সেটা হচ্ছে সাধারণত এইজের সাথে, বয়স বাড়ার সাথে সাথে কার্টিলেজ যে থাকে দুই হাড়ের মানে সামনে একেবারে মাথায় লাগানো থাকে কার্টিলেজ, আমাদের শরীরের শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে। মানে শরীরের ওজন যেন একটা হাঁটুতে বা একটা হাড়ের সাথে আর একটা হাড় ঘর্ষণ না লাগে, সেই জন্য কার্টিলেজ দেওয়া থাকে। এই কার্টিলেজটি অস্টিওআর্থ্রাইটিসে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, যেটা আমরা বলি ইরোশন। এই ক্ষয় হতে হতে এক পর্যায়ে দেখা যায় যে হাঁটুর যে মূল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকে, মানে একটা মানুষের সাধারণত হাঁটুর যেই রকম চেহারা থাকার কথা অ্যানাটমি অনুযায়ী, সেই রকম চেহারা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসে আপনার আর্থ্রাইটিসের কারণে। সেখানে ইরোশন হয়, ওখানে আবার অনেক সময় হাড় বৃদ্ধি পেতে পারে, যেটা আমরা বলি অস্টিওফাইট, এবং যার কারণে দেখা যায় যে হাঁটুর ভিতরে ব্যথা হবে, এবং রুগী ব্যথার সাথে সাথে অনেক সময় রুগী হাঁটু গরম ফিল করতে পারে, হটনেস, যেটা আপনার ইনফ্লামেশনের যে সাইন। এবং রুগী মুভমেন্ট করলে, চলাফেরা করলে হাঁটুর ব্যথা কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে পারে। হাঁটুতে অনেক সময় একটু কালেকশন হতে পারে, হাঁটু ফুলে যেতে পারে, এবং একটু হাঁটু সিঁড়ি বাইতে গেলে, একটু উঁচু নিচু জায়গা হাঁটতে গেলে, নিচে বসলে উঠতে হাঁটুর বিভিন্ন সমস্যা হয়। এই অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কজ অস্টিওআর্থ্রাইটিস আমরা পেয়ে থাকি, এবং এই অস্টিওআর্থ্রাইটিস আরও বিভিন্ন কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আমাদের কাছে কিছু ইমেজ আছে, আমরা ইমেজগুলো দেখে যদি বর্ণনা করি তাহলে দর্শকদের জন্য অনেক সুবিধা হতে পারে। অবশ্যই, খুবই সুন্দর একটা ছবি, যেটা হচ্ছে কমন টাইপস অফ আর্থ্রাইটিস, মানে যে আমরা যে বলছিলাম যে হাঁটুর হাড় ক্ষয় রোগ, এবং হাঁটুর কি কি কারণে হাড় ক্ষয় হতে পারে বা হাঁটুর রোগ হতে পারে। আমার এই পাশে যে ছবি, এটা হচ্ছে হেলদি হাঁটু, মানে ভালো হাঁটু, যেটা অ্যানাটমিক্যালি স্ট্রাকচার যে হেলদি জয়েন্ট। তারপরে এটাই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এখানে দেখেন হেলদি জয়েন্টে যে কার্টিলেজটা যেটা নীল কালার ছিল সেটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস মাঝখানের ছবিতে সেটা কিন্তু নাই, কার্টিলেজ টোটালি ক্ষয় হয়ে গিয়েছে। এবং কার্টিলেজ যখন ক্ষয় হয় তখন দুটো বোনস খুব ক্লোজলি চলে আসে, এবং বোনসের যদি কার্টিলেজ না থাকে, বোনসে তখন একটার সাথে আরেকটা যখন ঘর্ষণ লাগে তীব্র ব্যথা হয় রুগী কিন্তু ব্যথার সাথে অনেক সময় রুগী বিভিন্ন আওয়াজ ফিল করতে পারে। রুগী বলে যে আওয়াজ হয় হাঁটুর ভিতরে, কর্কর জাতীয় বা ক্র্যাকিং ফিলিং তার ভিতরে আসতে পারে। অস্টিওআর্থ্রাইটিসে তাই হয়। আর পরে যে ওই পাশে যে লাস্ট ছবিটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানাদার কজ হাঁটু ব্যথার, যেটা হচ্ছে অন্যান্য আরও যে আর্থ্রাইটিস আছে তার ভিতরে অন্যতম রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আসলে অটো ইমিউন ডিসঅর্ডার, এটা রোগীর এইজিং প্রসেস জনিত না, এটা এক প্রকারে আপনার আমরা যেটা বলবো এটা জেনেটিক্যাল অটো ইমিউন ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। এটা তার রক্তের ভিতরেই ইমিউন সমস্যার কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এটা বয়স্কদের কমন এই সমস্যাগুলো, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস। তাছাড়া হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস অনেক কারণ হতে পারে, যেমন যদি কেউ আঘাত পায়, 5 বছর আগে হাঁটুতে আঘাত পেয়েছিল বা পড়ে গিয়েছিল, কোনো কারণে মচকিয়েছিল হাঁটু, যে কোনোভাবে আঘাত পাওয়ার পরে দেখা যায় যে আফটার 5 ইয়ার্স হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, হাঁটুর হাড় ক্ষয় শুরু হয়ে যেতে পারে। এই ছবিটা দেখেন, এই ছবিটাতে আরও ক্লিয়ার বোঝাই যাচ্ছে
এই পাশে যে হেলদি নি জয়েন্ট, এখানে কিন্তু নীল অংশটা হচ্ছে কার্টিলেজ। এই নীলটাই কিন্তু ওই পাশের জোড়ায় নাই বললেই চলে, নীলের অংশটা প্রায় চলে গিয়ে ক্ষয় হয়ে গিয়েছে। একেবারে আদর্শ একটা ছবি, যেটা অস্টিওআর্থ্রাইটিসে নীল অংশটা থাকবে না, যার কারণে রোগীর দুটো বোনস খুব ক্লোজলি চলে আসে। আমরা যখন এক্স-রে করি তখন দেখা যায় যে হাড় দুটা একেবারে লেগে গিয়েছে। সাধারণত হেলদি জয়েন্টে এক্স-রের ভিতরে হাড়ে একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপটি হচ্ছে কার্টিলেজ ছিল ওই জায়গাটায়, যেটা যখন অস্টিওআর্থ্রাইটিস খুব সিভিয়ার হয়ে যায় ওই গ্যাপটা থাকবে না, হাড় দুটা খুব ক্লোজলি চলে আসতে পারে। সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ওয়ান অফ দ্য কজ। তাছাড়া আরও কজ আছে, যেমন হাঁটুতে ব্যথা হতে পারে, এটা হচ্ছে টিউমার। হাঁটুতে কিন্তু আপনার যেমন এনি প্যাথোলজি হতে পারে, এটা একটা এক্স-রে, এটা একটা এক্স-রে ছবি, টিউমার দেখা যাচ্ছে, জি ক্লিয়ার বোঝা যাচ্ছে হাঁটুতে একটা গ্রোথ আছে এক্সট্রা। এটা হচ্ছে টিউমার, অনেক সময় জায়ান্ট সেল টিউমার হতে পারে, যেটা অনেক সময় ক্যান্সার হতে পারে হাঁটুতে। মানে হাঁটুর ভিতরে যদি বোনসে ক্যান্সার হয় তার থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। কিন্তু আগে যে ছবিগুলো আমরা দিছি ওগুলো এজিং প্রসেস জনিত, ডিজেনারেটিভ কজ, অটো ইমিউন ডিসঅর্ডার, এবং পাশাপাশি আপনার বিভিন্ন ইনজুরি থেকে হাঁটু ব্যথা হতে পারে। আপনার ইনজুরি অনেকভাবে হয়, শুধু যে কাজ করতে গেলে বা খেলতে গেলে ইনজুরি হবে তা না। যদি কেউ এমন একটা পশ্চারে বসে থাকে, যেমন কিছু গ্রামে যারা আছে মহিলারা স্পেশালি নিচে বসে থাকে দেখবেন, মানে ঘন্টার পর ঘন্টা নিচে বসেই বেশিরভাগ কাজগুলো করে, পারিবারিক কাজ করতে হয় তাদের, নিচে বসে বসে পা ফোল্ড করে। এই যে এক্সট্রিম লেভেলে মানে টু ফ্লেকশন অবস্থায় অনেক সময় যখন কেউ হাঁটু গেড়ে বসে কাজ করে তখন কিন্তু হাঁটুর ভিতরে বিভিন্ন ইনজুরি হতে পারে। এখন কিন্তু আরেকটা ইনজুরি খুব বেশি শোনা যায়, স্পোর্টস ইনজুরি। এক্স্যাক্টলি, কজ এখন ক্রিকেট, ফুটবল যে খেলাগুলো অসম্ভব জনপ্রিয়, তো আমাদের কিন্তু একটা ফোকাস থাকে প্লেয়ারদের উপরে, তো তাদের মধ্যে কিন্তু অনেক ইনজুরি দেখা যায়। তো এইসব ক্ষেত্রে যে ইনজুরিগুলো হয়, দেখা যায় মেনিসকাস ইনজুরি, ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, তো সেগুলোর ক্ষেত্রে আমরা শুনে থাকি যে অপারেশন বাধ্যতামূলক লাগেই এরকম। কিন্তু অপারেশন ছাড়া কি এই ব্যথাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? অবশ্যই। আসলে স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে যারা প্রফেশনাল প্লেয়ার তাদের ইনজুরিটা হয় ডিউ টু ম্যাল টেকনিকের কারণে। মানে যদি আমরা প্রশ্নের উত্তরটি নেব, একজন দর্শক আছে আমাদের সাথে। অবশ্যই। দর্শক, আপনি কে আছেন আমাদের সাথে, আপনার বয়সটি বলুন। হচ্ছে আমি কথা বলতে চাচ্ছি ডক্টরের সঙ্গে, আমার মায়ের সমস্যা। জি, আমি শুনতে পাচ্ছি। হচ্ছে কিন্তু মার অনেক দিন ধরে পায়ে ব্যথা এবং হাঁটুর পাশে মানে ব্যথা অনেকদিন, দীর্ঘদিন ধরে, মানে প্রচুর ব্যথা করে এবং মানে না ব্যথা মানে পা যতক্ষণ পর্যন্ত মানে অফিস করে আসার পর পা ব্যথায় আর মানে সে করতে পারে না। আর ডায়াবেটিসের কারণে তার পায়ের চামড়াগুলো লুজ হয়ে গেছে, মানে পায়ের কিচ্ছু নেই, মানে হাড় এমন অবস্থা, মানে প্রচুর ব্যথা। অনেকদিন ধরে আম্মু ডাক্তারকে দেখাচ্ছি, কোনো সাজেশন পাইনি, বলছে যে মানে মলম দিয়ে ম্যাসেজ করার জন্য, কিন্তু সে মানে কি বলবো স্যার, বুঝতে পারছি মানে এত পরিমাণে তার ব্যথা। মানে আপনার মা কি আপনার সাথে আছে? না, মা আমার সাথে নেই, কিন্তু আচ্ছা, ওনার দেখেই ফোনটা দিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার এই যে সমস্যাটা, সেটা কি হাঁটু ভেঙে বসতে কষ্ট হয়, সিঁড়ি বাইতে বা? না, এগুলো কোনো সমস্যা না, কিন্তু আম্মুর হাঁটুর নিচে পায়ের যে মাংসটা, মাসেলসটাতে প্রচুর পেইন করে এবং মানে এমনিতে জাস্ট মাসেলগুলো যদি টিপা হয় আম্মু বেটার ফিল করে, তাকে মানে জোরে জোরে মানে দিতে হয়, মানে বাড়ি দিতে হয়, বাড়ি দিলে নাকি তার একটু ভালো লাগে। তাছাড়া এমনিতেই যদি মাংস আস্তে করে টিপানো হয় তখন তার নাকি ব্যথাটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ওনার ডায়াবেটিস আছে আপনি বলছিলেন? জি জি। ওনার বয়সটা কত বলতে পারবেন? স্যার ওনার বয়স 50। উনি জব করে? জি, হেলথে। ওকে, জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে আমার হাজবেন্ডের, ওনার হচ্ছে হাতের সমস্যা, সেটা হচ্ছে হাতের মানে ওই যে আপনার মানে ডিসলেক্ট হয়ে গেছে ডান হাত, মানে মাঝে মাঝে উনি যদি ঘুমার মধ্যে যদি শুয়ে থাকে তখন হচ্ছে অনেক সময় অনেকদিন হলো খুলে যায়, মানে 3 বছর ধরে খুলেনি, আবার হঠাৎ করে ঘুমের মধ্যেই হাত ডিসলেক্ট হয়ে খুলে পড়ে গেছিল। জি। মানে উনি প্রথম যখন খুলে যায় তখন বুঝতে পারেনি, তখন ওনাকে ডক্টর ভালো পাইনি, তো ওনাকে বলতে হয়তো বা ওটা মানে অনেকদিন ধরে ওটা ব্যান্ডেজ করে রাখলে হয়তো ঠিক হতো, তখন ওনাকে ভালো সাজেশন দেয়নি। আমি বুঝতে পেরেছি। হচ্ছে খেলাধুলা করছে, এখন ওটা ঠিক হচ্ছে না। মাঝখানে ডক্টরকে দেখালো, তখন বলছে যে হচ্ছে ওনার নাকি যে মাসে মানে নার্ভ থাকে ওগুলো নাকি দুর্বল হয়ে গেছে। কিন্তু স্যার আমি জানতে চাচ্ছিলাম কি করলে এটা ভালো হয়ে যাবে, মানে ওরা নাকি অপারেশন করলে ফিরে যেতে পারে, তো অপারেশন করলে নাকি কোনো কাজ হবে না।
আচ্ছা, ধন্যবাদ। আমি উত্তর ধন্যবাদ, দিচ্ছি। দর্শক। দুটো প্রশ্ন ওনার, জি, একটা ওনার একজন মার ব্যাপারে, মায়ের জন্য, একজন হাজবেন্ডের জন্য, দুটো রিলেটেড প্রশ্ন। যদিও আজকে আমরা হাঁটু ব্যথা নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক সময় রুগীরা বুঝতে ভুল করে, যেমন পায়ের ব্যথা, মানে হাঁটুতে অনেক সময় ব্যথা হয়, কিন্তু একজ্যাক্ট হাঁটু বলতে আমরা যে হাঁটু ব্যথার কথা বলি সেটা হচ্ছে হাঁটুর ভিতরে ইটসেলফ পেইন বা হাঁটুর কোনো প্যাথোলজিক্যাল বা কোনো রোগ নিয়ে সমস্যা হয়। কিন্তু অনেক সময় রুগী এসে বলে আমার হাঁটু ব্যথা, আমরা যখন ডায়াগনোসিস করতে গিয়ে দেখি আসলে ব্যথাটা হাঁটুতে না। যেমন ওনার মার ক্ষেত্রে তাই, উনি বলছিল পায়ে ব্যথা। পায়ে কি ওনার মার বেসিক্যালি বিলো নি বা ব্যাক অফ নি থেকে থাই যে কাপ মাসেলসে পেইন হয়, এবং পেইন হওয়ার কারণ আছে অলরেডি। ওনার মা ডায়াবেটিস আছে এবং উনি ডেস্ক জব ওয়ার্কার, উনি অফিসে জব করে। এই যে দুটো কারণ কিন্তু কাপ পেইন হতে পারে। তাছাড়া অনেক সময় কোমরের সমস্যায় কিন্তু কাফে পেইন হতে পারে, যেটা আমরা সায়াটিকা বাত বলে থাকি। অনেক সময় রেফার্ড পেইন হবে কোমর থেকে, বা অনেক সময় অনেকে রুগী কোমরের ব্যথার কথা সে নাও বলতে পারে, সে শুধু পায়ের ব্যথার কথা বলতে পারে। তখন আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি, বিভিন্ন যেমন এসএলআর টেস্ট করলে বা স্ট্রেসিং টেস্ট করলে বা প্যাটেলার অ্যাপ্রিহেনশন, বিভিন্ন রকম আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি আসলে সমস্যাটা কি। পায়ে যে ব্যথাটা হচ্ছে এটা কি পায়ের ইটসেলফ সমস্যা, না অন্য কোথাও থেকে রেফার্ড পেইন। তো ওনার ক্ষেত্রে যেটা হবে, ডায়াবেটিস জনিত কিছু সমস্যা থাকতে পারে, যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথি, তা থেকেও কিন্তু এই জাতীয় পেইন হতে পারে। অথবা ওনার যেহেতু উনি জব করে, ওনার কোমরের সমস্যা থেকেও পায়ে ব্যথা হতে পারে। কিন্তু ওনার কিন্তু বেসিক্যালি কোনো হাঁটু সমস্যা নেই। ওনার যে উনি যে সমস্যার কথা বলছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। তো দর্শক, আপনার মার ক্ষেত্রে যেটা বলবো, ওনার ডায়াগনোসিসটা কনফার্ম করা দরকার। প্রথমত বলবো, ডায়াবেটিস অবশ্যই ওনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বাই হুক অর বাই ক্রুক, যেভাবে সম্ভব। কারণ ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা। আমরা যতই চিকিৎসা করি, যতই থেরাপির কথা বলি, যতই ওষুধ দিই, যাই করি না কেন, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, ওনার ব্যথা বারবার ফিরে আসবে। তা আমি বলবো, ওনাকে বলবেন যেন ডায়াবেটিসটা কন্ট্রোল করে, বেটার ডায়াবেটিস স্পেশালিস্টের সাথে কথা বলে সেটা করতে পারে। আর পায়ের ব্যথার ক্ষেত্রে আরও ডায়াগনোসিসের দরকার। ওনার কোমরের প্রয়োজনে এমআরআই করে দেখতে হতে পারে, কিছু টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো। আপাতত উনি গরম শেক দেখ। আর অফিসের যে ডেস্ক জবগুলো আমরা বারবার বলছি, একটানা 1 ঘন্টার বেশি বসে থাকা যাবে না, 1 ঘন্টা পর পর একটু হাঁটতে হবে। এই সকল অভ্যাসগুলো করলে আশা করি উনি কিছুটা হলেও উপকৃত হবে। আর ওনার হাজবেন্ডের ক্ষেত্রে যে সমস্যাটা, এটা বলি আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, আমরা ডাক্তারি যে টার্ম ইউজ করি। কারো যদি কোনো কারণে শোল্ডার ডিসলোকেশন, এই সমস্যাটা নিয়ে আরো বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আপনাদের আবার সাথেই পাবো। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা বিরতির আগে কথা বলছিলাম শোল্ডার ডিসলোকেশন নিয়ে। হ্যাঁ, অবশ্যই ওনার হাজবেন্ডের যে সমস্যা, শোল্ডার ডিসলোকেশন আসলে মেল অবস্থানের কারণে হয়। মানে অনেক সময় কেউ একটু দুষ্টামি করতে গেল একজনের সাথে আরেকজনের, যদি শোল্ডার একটু ভুল অবস্থানে থাকে, তখন কিন্তু শোল্ডার খুলে যেতে পারে। যে জোড়া থাকে, হিউমেরাসের যে হেড থাকে, হেড ওখান থেকে খুলে বের হয়ে যেতে পারে। এবং ডিসলোকেশন কয়েক টাইপের, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, পোস্টেরিয়র ডিসলোকেশন, বা নিচের দিকে ইনফেরিয়র ডিসলোকেশন হতে পারে। তো ডিসলোকেশন যদি কারো একবার হয়, তাহলে কিন্তু সেটা বারবার হতে পারে। যেমন যখন মানুষ ঘুমায়, তখন কিন্তু সে খেয়াল রাখে না হাতটা আসলে কিভাবে থাকে। ঘুমের ঘোরে অনেক সময় হাত ভুল অবস্থানের কারণে আবার ফার্দার ডিসলোকেশন হতে পারে, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। তো এই ক্ষেত্রে অপারেশন যদি ভালোভাবে করা যায়, রিকনস্ট্রাকটিভ সার্জারি আমরা বলি, সেই ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতে পারে। কিন্তু যদি শুধুই কেবল অপারেশনের জন্য অপারেশন করলে কিন্তু শোল্ডার আরও খারাপের দিকে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সাধারণত, কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে শোল্ডার অ্যাডাক্টর মাসেলকে স্ট্রেংথ করতে হবে। মানে শোল্ডার আমাদের শরীরের সাথে লাগিয়ে রাখার জন্য যে মাসেলসগুলো কাজ করে, এই মাসেলসগুলো দুর্বলতার কারণে শোল্ডারটা বারবার ডিসলোকেশন হয়। তো এই মাসেলগুলোকে আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে, এবং এটা একটা টেকনিক আছে। সেই ক্ষেত্রে ওনাকে
আমাদের মতো ডাক্তারের স্বর্ণপন্ন এক্সারসাইজগুলো শিখে নিতে হবে। যদি দর্শক উনি এক্সারসাইজ ওভাবে করতে পারে, অন্তত 2-3 মাস একটানা এক্সারসাইজ করলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর আপাতত উনি যেন একটু খেয়াল রাখে, যেন ভুলে হাতের ব্যবহার, হাত ঘুরানো টাইপের কোনো অ্যাক্টিভিটি না করে, বা ওভারহেড কোনো হাত উপরে উঠিয়ে বিভিন্ন কিছুতে ঝুলা বা থ্রো করা এই জাতীয় অ্যাক্টিভিটি না করে। এবং পাশাপাশি একজন স্পেশালিস্ট যারা আমরা এই স্পোর্টস ইনজুরি নিয়ে কাজ করি তাদের থেকে কিছু এক্সারসাইজ শিখে নিলে শোল্ডার ডিসলোকেশনটা আর হবে না, বারবার হওয়ার প্রশ্নই আসে না। 2-3 মাস এক্সারসাইজ করলেই ঠিক হয়ে যাবে। আঘাতজনিত হাঁটু ব্যথা, সেক্ষেত্রে কি করণীয়? অপারেশন ছাড়া কি এইসব সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? প্রায় আমি এই জাতীয় রোগী পেয়ে থাকি বিভিন্ন ইয়ে থেকে, যেমন বিভিন্ন বাহিনীতে যারা আছে তাদের প্রায় বিভিন্ন এক্সারসাইজে বিভিন্ন ইনজুরি হয়। কমন ইনজুরি যেমন ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি, তারপর হচ্ছে মিনিসকাস ইনজুরি, হাঁটুর ইম্পর্টেন্ট ইনজুরি। এই ইনজুরিগুলো কিন্তু যারা স্পোর্টস আছে তাদের প্রায় হয়ে থাকে, যেটা আমি এর আগেও বলছিলাম। তো এই ইনজুরির পরিমাণের উপর নির্ভর করে আপনার ট্রিটমেন্ট। এবং এখন কিন্তু লেটেস্ট বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচ আসছে যার মাধ্যমে আপনার অপারেশন অ্যাভয়েড করা যায়। অপারেশন যেমন যদি ক্রুসিয়েট লিগামেন্ট টোটাল টিয়ার হয়, মানে ক্রুসিয়েট লিগামেন্ট যদি পুরোপুরি ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে অপারেশন মাস্ট, বাধ্যতামূলক। কিন্তু শুধু কেবল অপারেশন করে দিলে হবে না, আফটার অপারেশন তার হাঁটুকে আবার রিহ্যাবিলিটেট করতে হবে। মানে তার হাঁটুর যে ফাংশনাল অ্যাক্টিভিটি কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য আবার তাকে রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন পড়ে না যদি আমরা বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচে বা ট্রিটমেন্টে যেতে পারি। এক্ষেত্রে আধুনিক বিভিন্ন থেরাপি চলে আসছে এখন, বিভিন্ন যেমন ইন্টারফারেন্সিয়াল থেরাপি, বিভিন্ন মাসেলসের স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে যেটার মাধ্যমে আমরা হাঁটুর এই ইনজুরিগুলো অনেকাংশেই সারিয়ে তুলতে পারি। তারপরে পিআরপি, প্লাটেলেট রিচ প্লাজমা যদি হাঁটুতে দেওয়া হয় রোগীর শরীর থেকে ব্লাড নিয়ে, সেটাও কিন্তু বেটার রেজাল্ট আসে, অনেক সময় ইনজুরিগুলো কিন্তু সেরে যায়। তো এই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। হ্যাঁ, অপারেশন যদি আমরা অ্যাসেস করে দেখি, যদি কমপ্লিট টিয়ার হয়, মানে কোনো জায়গায় যদি সম্পূর্ণ কোনো লিগামেন্ট ছিঁড়ে যায়, তাহলে অপারেশন মাস্ট, বাধ্যতামূলক। কিন্তু পার্শিয়াল টিয়ার বা আংশিক ছিঁড়ে গেলে বা মিনিসকাস কিছুটা ইনজুরি হলে, সেই সকল ক্ষেত্রে যদি সঠিকভাবে রিহ্যাবিলিটেশন করা যায় তাহলে অপারেশনে যাওয়ার প্রয়োজন পড়ে না। বেশিরভাগ রোগী এমনিতেই কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়ে যায়। ফেসবুকে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তবে তার আগে দর্শকদের বলে নিই আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook.com/dprc advanced pain treatment এই অ্যাড্রেসে। আমরা আমাদের দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। সাজিদুল ইসলাম তারেক তিনি লিখেছেন, আমার পায়ে ব্যথার কারণে হাঁটতে পারি না। আমি এমআরআই করেছি, ডক্টর বলেছে বাত জ্বর। প্রায় 2 বছর ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খেলে ব্যথা করে না। লাঠি নিয়ে হাঁটতে পারি, ওষুধ না খেলে ব্যথা করে। এখন আমার করণীয় কি? আসলে ওনার যে কথাগুলো উনি বলেছেন এটা স্পেসিফিক হয় নাই, মানে বয়সটা দরকার ছিল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বাত জ্বরে এমআরআই এর কোনো ভূমিকা নেই। প্রথম কথা হচ্ছে দিস ইজ অ্যানাদার ইনফেকশন জনিত, আপনি জানেন যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস থেকে বাত জ্বরে গলা ব্যথা হবে, তারপরে বাত জ্বর নামক যে সমস্যাটা সেটা সাধারণত কিশোরী এই বয়সে হয়ে থাকে, বাচ্চাদের থেকে শুরু করে। তো ওনার বয়সটা একটা দরকার ছিল। আর এমআরআই দিয়ে বাত জ্বর ডিটেক্ট করা হয় না, আসলে বাত জ্বর অন্য জিনিস। তো এমআরআই দিয়ে আমরা হয়তো কোথাও কোনো ইনজুরি পেলে, যেমন আমরা কোমরের স্পেশালি যে মেকানিক্যাল ব্যাক পেইনগুলো আমরা এমআরআইয়ের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। হাঁটুতে যদি আঘাত পায় তা থেকে এমআরআই থেকে, মানে এনি ইনজুরি, এনি প্যাথোলজি, সেই ক্ষেত্রে এমআরআই খুব ভালো একটা আমাদের হেল্পিং হ্যান্ড, বা আমরা বলবো ডায়াগনোসিসে। ওনার যে বাত জ্বরের কথা বলছে সেটা হতে পারে, তবে বাত জ্বরের ক্ষেত্রে লাঠি দিয়ে হাঁটার আমার মনে হয় ওনার বাত জাতীয় কোনো রোগ, মানে এটা কিন্তু প্রায় কনফিউজ হয়, মানে রুগীরা মনে করে বাত জ্বর থেকেই ব্যথা বেদনা হচ্ছে বা বয়সজনিত। বাত জ্বর আর বাত রোগ এক নয়। এটা নিয়ে আমি অনেক পত্রিকায় লিখেছি এবং এসএটিভিতে প্রায় কয়েকবার আমরা প্রোগ্রাম করেছি। বাত জ্বর এবং বাত ব্যথা নিয়ে আলাদা জিনিস। বাত জ্বরটা হচ্ছে একটা ইনফেকশনজনিত সমস্যা, আর বাত ব্যথাটা হচ্ছে সেটা হচ্ছে অন্য আরেকটা, সেটা হচ্ছে জোড়ার বিভিন্ন বয়সজনিত, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস। সম্ভবত উনি আর্থ্রাইটিস সমস্যায় ভুগছেন, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে,
জুভেনাইল আর্থ্রাইটিসও হতে পারে, যদি বয়সটা আমার এখানে লেখা নেই, বিভিন্ন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই সকল ক্ষেত্রে রুগী এই জাতীয় কমপ্লেন আসবে যে উনি লাঠি দিয়ে হাঁটতে হয়, ব্যথার ওষুধ খাইলে হয়তো কিছুটা ব্যথা কমে আসে। আমার মনে হয় দর্শকের আরও ডায়াগনোসিসটা কনফার্ম করা দরকার যে উনি আসলে কি রোগে ভুগছেন। যদি সঠিক ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু রুগীরা সাফারার হবে, মানে আপনার ভুল ডায়াগনোসিস হলে ভুল ট্রিটমেন্ট হবে, রুগীর রোগও ভালো হবে না, ইভেন কি রুগী আরও খারাপের দিকে চলে যাবে। আমার কাছে মনে হচ্ছে সে কিছু আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছে, তো সেই ক্ষেত্রে ব্লাডের কিছু টেস্ট আছে যেগুলো করলে আমরা বুঝতে পারি যে উনি এই জাতীয় সমস্যা ভুগছে কিনা। আমি বলবো দর্শক, আপনার আগে রোগটা কনফার্ম ডায়াগনোসিস করে নেন, সেটি বেটার। তারপরে আপনি ট্রিটমেন্টে ওষুধ খাবেন বা কি ট্রিটমেন্ট যেতে হবে সেটা ডাক্তার সাহেব বলে দিবে। আপনি আবার আপনার যে ডাক্তারের সাথে দেখাচ্ছেন, বিশেষজ্ঞের সাথে আবার কথা বলে আপনি অন্তত রোগটা কনফার্ম করেন, আপনার কি আইদার বাত জ্বর না বাত ব্যথা বা কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছেন। আমাদের দেশে কিন্তু এই সমস্যাটি খুব প্রকট যে বিদেশে যেমন প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় না, বিভিন্ন ওষুধই দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের একটু হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা অনেক সমস্যা হলে আমরা ফার্মেসিতে চলে যাই, সেখান থেকে আমাদের কিছু ব্যথার ওষুধ দিয়ে দেয়, আমাদের সেই ব্যথাটা উপশম হয়ে যায় কিছু দিনের জন্য, কিন্তু পার্মানেন্টলি কিন্তু আমরা সেখানে কোনো সলিউশন পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই ব্যথার ওষুধগুলো কি আদৌ কোনো কাজ করে? আসলে যেটা হচ্ছে, যেমন জ্বর হলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়া হয়, তো জ্বরটা হয়তো সাময়িক কমে যায়, কিন্তু সেটা যদি সাজেস ডেঙ্গু জ্বর হলো, যদি হেমোরেজিক হয় রুগী কিন্তু মারাও যেতে পারে, কারণ সেক্ষেত্রে তার প্লাটেলেট কাউন্ট কমে যাবে, রুগী কিন্তু জানবে না, সে তো কেবল জ্বরের ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখার চেষ্টা করছে। সিমটোমেটিক ট্রিটমেন্টটা আসলে আমার মতে একজন ডাক্তার সাধারণত করে না, মানে ডাক্তারের কাজ হচ্ছে ডায়াগনোসিস করা, কনফার্ম যে তার যে জ্বরটা হলো বা যে ব্যথা, আমরা ব্যথার কথা বলছি, সে ব্যথার কজ নির্ধারণ করা, যে হাঁটু ব্যথা হোক বা কোমর ব্যথা হোক, যে কোনো ব্যথার ক্ষেত্রেই, যেহেতু আজকে আমরা হাঁটু নিয়ে কথা বলছি, সে কজ কী কারণে তার হাঁটু ব্যথাটা হচ্ছে, এটা কি সে আঘাত পেয়ে হয়েছে বা কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা বা কোনো প্যাথোলজি, খারাপ রোগ থেকেও হাঁটু ব্যথা হতে পারে, যেটা আপনার ছবিতে দেখানো হয়েছে যে জায়ান্ট সেল টিউমার, কার্সিনোমা যে বা ক্যান্সার হাঁটুতে হতে পারে। তো রুগী হাঁটু ব্যথা, রুগী ক্যান্সার নিয়েও যদি হাঁটু ব্যথা ফার্মেসি থেকে ওষুধ খায়, তাহলে সে কিন্তু এক হচ্ছে তার ডায়াগনোসিসটা কনফার্ম হচ্ছে না, তার কিন্তু ডিলে হচ্ছে। ক্যান্সার এমন একটা রোগ যেটা কিন্তু শরীরে ছড়িয়ে যাবে এবং রোগটি ছড়িয়ে যাচ্ছে আমাদের ছড়িয়ে যাবে ডিলে হওয়ার ক্ষেত্রে। যে কোনো রোগের একদম আসল ডায়াগনোসিসটা করে আমাদের সেই ট্রিটমেন্টে যাওয়া উচিত। আমাদের সাথে একজন দর্শক আছে, সেই ফোনটি আমরা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নামটি বলুন এবং বয়সটি বলুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেমন মোহাম্মদ ইউসুফ মিয়া, ঢাকা রাজারবাগ থেকে বলছিলাম। আমার বয়স হচ্ছে 33। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। জি স্যার, আমার হচ্ছে ওই যে বেশ কয়েকদিন প্রায় 4 বছর আগে পড়ে গেছিলাম, ওই যে এস্তামা দেখতে গেছিলাম, তো এস্তামা মাঠ থেকে জি দেয়ালের উপর থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার হাঁটুটা একটু মানে সরে গেছে, সরে গিয়ে আমি খুব আঘাত পাইছি। পরে আসার পরে অনেক দেখি ফুলছে, ফুলার পরে এটা আমি এক্সরে করাইছি, এক্সরেতে কোনো কিছু ধরা পড়ছে না, ভালো, কিন্তু আমার সেই ব্যথাটা এখনো, মানে আমার অরিজিনাল যে পাম্পায় যে শক্তিটা এভাবে আমি পাচ্ছি না। আমি যে ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার দেখাইছিলাম, ওনারা আমার কিছু ক্যালসিয়ামের ট্যাবলেট দিচ্ছে, ওগুলো খাইছি, খাওয়ার পরে এখন বলতেছে যে ইয়ে করার জন্য, ওই এমআরআই বলে এটাকে এমআরআই কি এমআরআই করার জন্য বলছে। এখন কি আমি এটা করতে পারি কিনা বা আমার কি সমস্যা? আপনার বয়স কত আর আপনি কি করেন? আমি হচ্ছে আমার ওই পলেল সুপার মার্কেটের নিচে 33। আচ্ছা, বলছিলেন আমার পলেল মার্কেটের নিচে একটা দোকান আছে। আচ্ছা, আপনি বিজনেস করেন, ওখানে বসে থাকেন? জি জি জি, বসে থাকি, আমার হাঁটা চলাটা বেশি পড়ে। আচ্ছা, এখন আপনি যে বলছিলেন এখন কি সমস্যা, আপনি হাঁটতে গেলে কি হাঁটু ফুলে যায় এবং ব্যথা হয়? এখন আমার যদি হাঁটা একটু ব্যাঙ্গের নাকি দৌড়াদৌড়ি করে হাঁটা চলা বেশি করলে একটু ব্যথা ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। জি, ওনার পোস্ট ট্রমাটিক হাঁটুতে সমস্যা, যেটা আমরা বলছিলাম যে হাঁটু ব্যথার অন্যতম অ্যানাদার কজ যে আঘাত পেয়ে হতে পারে, এবং ওনার কিন্তু ভোগাচ্ছে, উনি কিন্তু অনেক আগে ইস্তেমায় বলেছিল, পড়ে গিয়েছিল, তারপর থেকে হাঁটুর সমস্যা, এখন হাঁটাহাঁটি করলে হাঁটু ফুলে যায়, মানে ইনজুরিটা ওনার রয়ে গিয়েছে ওখানে। তো এক্সরেতে সাধারণত হাড় না ভাঙলে এক্সরে দিয়ে আসলে কিন্তু কোনো আমরা ডিটেক্ট করতে পারি না, সেক্ষেত্রে
এখন যে ডাক্তাররা বলছে এমআরআই, অবশ্যই ওনাকে এমআরআই করতে হবে আমার মতে। কারণ হচ্ছে ওনার ইনজুরি ভিতরে সম্ভবত মিনিসকাস ইনজুরি অথবা ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে, অথবা বাইন্ডিং বিভিন্ন লিগামেন্ট আছে হাঁটুতে, যেটা কিন্তু ইনজুরি হতে পারে। তার থেকে বারবার ব্যথা হবে, রুগী স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারবে না। মানে আমাদের স্বাভাবিক যে জীবনযাপন, যে আমরা প্রয়োজনে হাঁটু ভেঙে বসতে হয়, বসি নামাজ পড়ার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, সিঁড়ি বাইতে হয়, একটু দৌড় দেওয়া প্রয়োজন হতে পারে, এগুলা কিন্তু হাঁটুর এই জাতীয় রুগীদের ক্ষেত্রে হাঁটুর এই সমস্যার কারণে সে স্বাভাবিক জীবনযাপন করতে অসুবিধা হবে, করতে সমস্যা হবে। তো দর্শক, আপনার এমআরআইটা করা জরুরি। কারণ হচ্ছে আপনার ভিতরে যে হাঁটুর বিভিন্ন ইনজুরি আছে, ওগুলো এমআরআইয়ের মাধ্যমে একমাত্র ডায়াগনোসিস করা সম্ভব। যদিও আমরা ফিজিক্যাল অ্যাসেস করে, আমরা যারা এই হাঁটু ব্যথা নিয়ে কাজ করি, ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটা কনফার্ম করতে গেলে আপনাকে এমআরআই করতে হবে। আপনি একটা এমআরআই করে ফেলেন, তারপরে সমস্যাটা বোঝা যাবে। এবং আমার মনে হয় আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া হয় নাই বা আপনি করেন নাই, পুনর্বাসন চিকিৎসা আপনাকে যেতে হবে। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার থেরাপি জাতীয় ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে প্রয়োজনে। তো আমার মনে হয় আপনি একটা এমআরআই করে ফেলে তারপরে আপনি ডাক্তারদেরকে দেখাতে পারেন। ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। আরও কথা বলবো আমরা বিরতির পর। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। হাঁটু ব্যথার বিভিন্ন কারণ নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক সময় হাঁটু ব্যথা নিয়ে আসতে পারে। তাদের এই হাঁটু ব্যথার কারণ কি? অবশ্যই প্রায় হাঁটু ব্যথা নিয়ে আসে বাচ্চারা, এবং এটা কমন। প্রায়ই দেখা যায় যে স্কুল পড়ুয়া বাচ্চারা বেশিরভাগ হাঁটু ব্যথা নিয়ে আসে। তো আমাদের যেই অভিজ্ঞতা এবং আমাদের যে রিসার্চে দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রোথ পেইন নামক একটা ব্যথা আছে। উঠতি বয়সী বাচ্চাদের একটা ব্যথা হয়, সেটা নট অনলি সে হাঁটু, সে পায়ের ব্যথা ওভারঅল, মানে একেবারে কোমর থেকে শুরু করে পায়ের নিচের অংশের ব্যথার কথা সে কমপ্লেন করে। এবং স্কুল থেকে বা খেলার মাঠ থেকে খেলতে এসে রাতে যখন বাসায় আসে, তখন মাকে সে খুব ডিস্টার্ব করে, যে আমার ব্যথা হচ্ছে বা কান্নাকাটি করছে। তো এটা আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রোথ পেইন বলে থাকি। উঠতি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি খাবার পর্যাপ্ত না হয়, মানে নিউট্রিশনাল যদি খাবারের যে ব্যালেন্স ডায়েট যদি না হয়, তাহলে কিন্তু তারা এই জাতীয় ব্যথা বেদনা হতে পারে, নাম্বার ওয়ান। তাছাড়া খেলতে গিয়ে অনেক সময় তারা আঘাত পেয়ে আসে, স্কুলে বা খেলায় স্পোর্টসে বিভিন্নভাবে, হয়তো আরেকটা বেবির সাথে সে খেলতে গেল, সে হয়তো জানেও না সে একটা আঘাত নিয়ে আসছে, সেক্ষেত্রে সে হাঁটু ব্যথা নিয়ে আসতে পারে। এবং পাশাপাশি আরেকটা যেটা হয় যে এই বয়সী বাচ্চাদের কিছু আর্থ্রাইটিসজনিত সমস্যা হতে পারে, যেমন পার্থেস ডিজিজ। তো সেই ক্ষেত্রে হিপ জয়েন্টে বেশিরভাগই অ্যাটাক হয় পার্থেস ডিজিজ, হাঁটুতেও ব্যথা, রেফার্ড পেন আসতে পারে। তাছাড়া জুভেনাইল আর্থ্রাইটিস, মানে উঠতি বয়সী বাচ্চাদের এই রোগগুলো, এটা অটোইমিউন ডিসঅর্ডার, মানে আমরা যেটা বলি একেবারেই বংশগত একটা রোগ, যেটা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু আসলে ব্লাড টেস্ট করলে আমরা বুঝতে পারি যে আপনার তার এই জাতীয় সমস্যা আছে কিনা। তাহলে বোঝা যায় যে আসলে এই হাঁটু ব্যথা বা পায়ের ব্যথার কিন্তু উঠতি বয়সী বাচ্চাদেরও বা কম বয়সী বাচ্চাদেরও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। একেবারে এই জাতীয় সমস্যার ভিতরে গ্রোথ পেইনই কিন্তু অন্যতম, যেটা ইচ্ছা করলেই রোগী বা আমরা একটু সচেতনতার দরকার, যেন বাচ্চারা ঠিকমতো খাবার খায়। মানে তারা যে স্কুলে গিয়ে এটা সেটা খায়, বিভিন্ন চিপস বা বাইরের ফাস্ট ফুড খাচ্ছে বা বিভিন্ন আইসক্রিম খেয়ে থাকার চেষ্টা করে, সেটা না করে যদি বাসায় ঠিকমতো দুধ, ডিম, মাছ, মাংস, মানে খাবারটা ব্যালেন্স ডায়েট সে যদি ঠিকমতো পায়, তাহলে এই ব্যথাটা কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যথাটা হয় এটা কিন্তু হবে না। আর যদি হয়েও যায়, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো অবহেলা না করে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হওয়া বা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। কারণ বাচ্চাদের যে খারাপ যে রোগগুলো হতে পারে, যেমন জুভেনাইল আর্থ্রাইটিস, সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক
তার সমস্যা হতে পারে, জোড়া নষ্ট হয়ে যেতে পারে, হাঁটু বা হিপ জয়েন্টে বিভিন্ন প্রকার প্রদাহের কারণে তার কিন্তু কারণ সে মাত্র উঠতি বয়সী, তার কিন্তু অনেকটা জীবন বাকি আছে, কিন্তু সে দেখা যায় বড় আকারের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য এই জাতীয় যদি সমস্যা বারবার কমপ্লেইন করে, আমি মনে করি রুগীদেরকে যেন বাবা মা যারা আছে গার্জিয়ান তারা যেন অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়। হাঁটু ব্যথার ক্ষেত্রে ওজনের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই হাঁটু ব্যথার ক্ষেত্রে ওজনের বড় আকারে ভূমিকা আছে। স্পেশালি আমরা যে অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছিলাম, বয়সজনিত যে আর্থ্রাইটিস, নট অনলি বয়সজনিত, এনি আর্থ্রাইটিস বা যে কোনো হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি কেউ আঘাত পায় বা হাঁটু ব্যথা যে কারণে হোক না কেন, যদি তার অতিরিক্ত ওজন হয়, সেই ক্ষেত্রে হাঁটু ব্যথাটা আমরা যদি সারিয়ে দিই বা ট্রিটমেন্টে সেরেও যায়, তাহলে আবার রিকারেন্ট হতে পারে বা আবার পুনঃ দেখা দিতে পারে। এর কারণটার ভিতরে আমরা যখন দেখি যে তার ওজন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ একটা মানুষের হাইট অনুযায়ী ওজন হবে, হাইট বয়স অনুযায়ী তার ওজনটা আমরা যে মেজার করে দিই। তো সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত ওজন হয় তাহলে হাঁটুতে কিন্তু বারবার, কারণ আমাদের শরীরের ওজন হাঁটু ক্যারি করে, বহন করে, এবং যদি সেই ক্ষেত্রে ওজন অতিরিক্ত হয়, মানে আমার হাঁটু সাজেস একজনের ওজন তার হাঁটু অনুযায়ী ওজন হওয়া দরকার 60 কেজি, 60 কেজি, সেক্ষেত্রে যদি তার 70 বা 80 বা 100 কেজি হয়, তাহলে কিন্তু ওই হাঁটু এই ওজন ক্যারি করতে পারবে না। তার হাঁটুতে যদি আর্থ্রাইটিস ডেভেলপ করেই থাকে, আর্থ্রাইটিস আরও খারাপের দিকে চলে যাবে। এনি ইনজুরি, যেটা বলছিলাম মিনিসকাস ইনজুরি বা ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিটা কিন্তু আর সারতে চাইবে না। তো ওজন একটা বিশাল ফ্যাক্টর আমি মনে করি, এবং এই জাতীয় রোগীদের ক্ষেত্রে হাঁটু ব্যথার স্পেশালি তাদের যদি কারো ওজন বেশি হয়ে থাকে, অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে। আমরা আমাদের আলোচনায় বারবার একটি শব্দ চলে আসছে, ফিজিওথেরাপি, এক্সারসাইজ কিংবা গরম শেক। আসলে ফিজিওথেরাপি জিনিসটা কি? অ্যাকচুয়ালি ডেফিনেটলি ইটস এ ভাস্ট টার্ম। তো সেটা কি আসলে কোনো এক্সারসাইজ, অনলি এক্সারসাইজ, নাকি আরও অনেক কিছু এটার সাথে জড়িত? এটা আসলে উন্নত বিশ্বে এই সমস্যাটা নেই। আপনি যেটা বলছেন যে চিকিৎসার ক্ষেত্রে, স্পেশালি ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে, বিকজ তাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম পুরো সাজানো, রুগীরাও জানে, অথবা রেফারেল সিস্টেমটা ওইভাবেই তৈরি। আমাদের দেশে একটু প্রবলেম হয়, যেমন এখন যে কোনো ব্যথা বেদনায় এখন সবাই জানে যে থেরাপি দিতে হবে, এটা একটা মোটামুটি প্রচলিত হয়ে গিয়ে আসছে। এবং আপনি জানেন বাংলাদেশে আরেকটা সমস্যা, কোনো ব্যথা হলে বা যে কোনো অসুখ হলেই ডাক্তার না হলেও আত্মীয় স্বজন উপদেশ দেওয়া শুরু করে দেয়। মানে এটা আমাদের দেশের একটা কমন, মানে সবাই মনে হয় ডাক্তার, এটা হয়। যার কারণে এই ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও একটু অপপ্রচার হয় অনেক সময়, যে কেউ একটা কারেন্টের মেশিন কিনে আনলো কোথাও থেকে, চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বা রাস্তাঘাটে কিনে, সে বলতে দিস ইজ থেরাপি। তো মানুষ তো হয়তো সে শুনেছে যে ব্যথা হলে থেরাপি দিতে হবে বা প্যারালাইসিস হলে থেরাপি দিতে হবে, তখন সে মনে করে ওই যে থেরাপি তো আমি সস্তা একটা কিনতে পেরেছি। সে কারণ মানুষ তো চিন্তা করে, এক সস্তা, টাকা কম লাগতেছে, নাম্বার 2 হচ্ছে সময় লাগতেছে না, বাজার থেকে একটা থেরাপি কিনে নিয়ে গেল। ফিজিওথেরাপি ইজ নট এ প্রোডাক্ট, মানে এটা কোনো প্রোডাক্ট নয় যে বাজার থেকে কিনে নিয়ে যাবে। এইটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, এবং এই ক্ষেত্রে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। মানে রোগ ডায়াগনোসিস করতে হবে। যদি যেই রোগে ফিজিওথেরাপি দেওয়া যাবে না, অনেক রোগী কিন্তু ব্যথা হয়, সাজেস্ট ক্যান্সার, হাঁটুতে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে রোগী ব্যথার ফার্স্ট কমপ্লেনই তার ব্যথা বেদনা জ্বর এই জাতীয় নিয়ে আসবে। তো এই রুগীকেও যদি আপনি ফিজিওথেরাপি দেন, রুগী তাড়াতাড়ি মারা যাবে দ্রুত। কারণ হচ্ছে এই ক্ষেত্রেই হচ্ছে চিকিৎসকের ভূমিকা। মানে এখন যদি কেউ বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে এনে বা হিট দেয় বা তেল মালিশ করে বা এক্সারসাইজ করায়, ক্যান্সারের হাঁটু ব্যথা রুগীকে যদি এক্সারসাইজ করা, ফ্র্যাকচার হয়ে যাবে, ভেঙে যাবে হাঁটু, ওখানে বড় আকার আরেকটা দুর্ঘটনা ঘটবে। তো এই জন্য হচ্ছে এখানে আসলে সচেতনতার দরকার। এটা ফিজিওথেরাপি একটা মডার্ন চিকিৎসা পদ্ধতি, এবং এটা হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের টার্সিয়ারি পর্যায়ের ট্রিটমেন্ট। আমাদের যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, ফিজিওথেরাপি হচ্ছে টার্সিয়ারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের একটা চিকিৎসা পদ্ধতি। এই ক্ষেত্রে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা, প্যারালাইসিস, ডিসএবিলিটি, বিভিন্ন স্পোর্টস ইনজুরি, এক্ষেত্রে ফিজিওথেরাপি অনেকাংশে একমাত্র চিকিৎসা পদ্ধতি, কিছু কিছু ক্ষেত্রে সাহায্যকারী চিকিৎসা পদ্ধতি। তো এই ক্ষেত্রে এটার আলাদা পড়ালেখা আছে, আলাদা ডিগ্রি নিতে হয়, আলাদা মেডিকেল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার এবং বিশেষায়িত হাসপাতালে প্রয়োজন, এবং ডিপার্টমেন্ট, জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকতে পারে। ফিজিওথেরাপির জন্য আমাদের একটা আলাদা স্পেশালাইজড ডিপার্টমেন্টের প্রয়োজন। সেই বিষয়ে অবশ্যই আমাদের অভিজ্ঞ ডক্টরের কাছেই আমাদের যেতে হবে। জি অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক আছে, ফোনটি নিয়ে আসি। দর্শক বলুন, কে আছেন আমাদের সাথে? আপনি নামটি বলুন আর বয়সটি বলুন।
লাইনটি কেটে গেছে, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম আমরা। যে এই সেজন্য আমরা বলবো যে ফিজিওথেরাপির ক্ষেত্রে আপনি যেমন বলছেন যে অনেকের ধারণা ফিজিওথেরাপি মানে এক্সারসাইজ। হ্যাঁ, ফিজিওথেরাপি এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যে ক্ষেত্রে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আমরা করিয়ে থাকি। এটা কিন্তু যেমন কেউ যদি দৌড়ায়, দিস ইজ এক্সারসাইজ। কেউ যদি সাঁতার কাটে, সেটাও এক্সারসাইজ। বিভিন্ন স্পোর্টসে যারা করে খেলাধুলা বা বিভিন্ন ডিফেন্সে যারা কাজ করে, তাদেরও বিভিন্ন ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য এক্সারসাইজ করতে হয়। কিন্তু ফিজিওথেরাপি নট লাইক দিস এক্সারসাইজ। সেই এক্সারসাইজ আর এই এক্সারসাইজ কিন্তু এক না। এগুলাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ, মানে চিকিৎসার জন্য যে ব্যায়াম, একটা নিয়মের মধ্যে এক্সারসাইজ করতে এক্স্যাক্টলি। হবে। এই ক্ষেত্রে খুব বেশিও না, এক্সারসাইজ, কমও না। হ্যাঁ, এই এক্সারসাইজগুলো আপনাকে পড়ালেখা করতে হবে, ইউনিভার্সিটি ডিগ্রি নিতে হবে। তারপরে পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার আপনার ইলেকট্রিক্যাল মডালিটিস বা বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস আমরা ব্যবহার করে থাকি, সাজ এজ সাউন্ড থেরাপি আমরা ফিজিওথেরাপিতে ইউজ করে থাকি। যেমন শক ওয়েভ থেরাপি, এটা এক প্রকারের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার, মানে এটা মেশিনের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যথার ক্ষেত্রে আলট্রাসাউন্ড থেরাপি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, লেজার থেরাপি, এটাও অ্যানাদার একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা রেডিয়েশনের ব্যাপার। লেজার আমরা ইউজ করে থাকি, যেমন স্কিনের ডাক্তাররা ইউজ করে থাকে লেজার ট্রিটমেন্ট, তদ্রুপ আমরা পেইনও লেজার ইউজ করে থাকি পেইন কমানোর জন্য। পাশাপাশি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেমন আমাদের কিছু মেশিন আছে শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এগুলোর মাধ্যমে বিভিন্ন ইনফ্লামেশন কমানো যায়, ব্যথা বেদনা কমানো যায়। প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, যেমন ফ্যারাডিজম বা ফ্যারাডিক কারেন্ট। আমরা যে কারেন্ট ইউজ করি বাসায়, যে 220 লাইন থাকে, সেই কারেন্টের কি আমরা মেশিনের মাধ্যমে রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্যারালাইসিস চিকিৎসায় আমরা ব্যবহার করতে পারি। সেটাকে বলে ফ্যারাডিক কারেন্ট বা গ্যালভানিক কারেন্ট আমরা ইউজ করতে পারি। তো এগুলো বিভিন্ন আসলে মডালিটিসের ব্যাপার অনেক ব্রাঞ্চ আছে ফিজিওথেরাপি, এবং এক এক রোগের ক্ষেত্রে এক এক থেরাপি, এক এক রকম থেরাপি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি দর্শক। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, নাহিদ আক্তার। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। জি, আমার হাঁটু ব্যথা করে, মাঝে মাঝে ডান হাঁটু, মাঝে মাঝে বাম হাঁটু, মাঝে মাঝে কোমর ব্যথা করে। একটু ঠান্ডা লাগলে তখন বাড়ি যায় জিনিসটা। আপনার বয়স কত আর আপনি কি করেন? আমি গৃহিণী, আমার বয়স 40 বছর, আমার হাইট 5 ফুট 1 ইঞ্চি, ওজন 70 কেজি। আচ্ছা, এই জন্য কি ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন, কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? না, আমি এর আগে বছর 2 আগে একটা ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে কিছু ব্যথার ওষুধ দিয়েছিল, ওগুলো খাওয়ার পর আমি এতদিন ভালো ছিলাম। এখন আবার ইদানিং জিনিসটা দেখা দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে বয়স, ধন্যবাদ দর্শক। ওনার যে বয়স, এই বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং ওনার কিন্তু পলিআর্থ্রালজিয়া মানে মাল্টিপল জয়েন্ট কিন্তু ইনভলভমেন্ট, একবার হাঁটু ব্যথা, একবার কোমর ব্যথা, আবার অন্যান্য জোড়ায় ব্যথা। এবং এই বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিসই এই জাতীয় কমপ্লেনটা আসে, যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি। তো এই ক্ষেত্রে রোগীর যদি সঠিক ডায়াগনোসিস করা যায় এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেওয়া যায়, সঠিকভাবে থেরাপি ট্রিটমেন্ট নেওয়া যায়, পাশাপাশি কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে, যেমন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকতে পারে এই বয়সে এসে, অনেক সময় ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি থাকতে পারে, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, মিনারেলস কিছু আছে, B1, B2, B6 এই জাতীয় কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকতে পারে, তার থেকেও কিন্তু ব্যথা বেদনা হতে পারে। তো আমার মনে হয় দর্শক, আপনি এখন ব্যথায় যদি গরম শেক দিলে বেটার হয়, আপনি গরম শেক ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। আপনার যে সমস্যাটা, এটা আর্থ্রাইটিস জনিত সমস্যা। এই বয়সে এসে এই জাতীয় সমস্যা হতেই পারে, তবে যদি সঠিকভাবে রিহ্যাব ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে এই বয়সেও ভালো থাকা যায়। কিন্তু আপনি যদি ব্যথার ওষুধই খেয়ে যান বা বারবার খেতেই থাকেন, এতে কিন্তু আবার বিভিন্ন সমস্যা হতে পারে। আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্টে যান, আশা করি সমস্যাটা চলে যাবে। ধন্যবাদ ডক্টর, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আরও কিছু প্রশ্নের উত্তর আমরা নিতে পারছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। আমাদের অনুষ্ঠানটি যদি আপনারা পুনঃপ্রচার দেখতে চান তাহলে বৃহস্পতিবার রাত 2টায় এসএটিভির পর্দায় আবার আমাদেরকে দেখতে পাবেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।